আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে থেকে তোমরা নিতে পারবে এই পিডিএফগুলো। সেখানে প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপে কিছু ফ্রি কোর্সও রয়েছে, সেই ফ্রি কোর্সগুলো তোমরা কিন্তু সেখান থেকে দেখতে পারো। এখানে 1 নম্বর দাগে দেখো রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 12 = 12। 1 নাম্বার এতে নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটা অর্থপূর্ণ বা অর্থযুক্ত শব্দ হবে। এখানে দেখো 4টি অপশান দেওয়া আছে। এখানে সঠিক উত্তর অপশান সি এরটা হবে। AM এটার সামনে যদি আমরা আয়না ধরি তাহলে সেখানে কী হবে, MA এরকম একটা শব্দ উৎপন্ন হবে, সেটাও একটা অর্থযুক্ত শব্দ হবে। এরপর আপাতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান 40 ডিগ্রি, 90 ডিগ্রি, 50 ডিগ্রি না 0 ডিগ্রি। তো আপাতন কোণ 50 ডিগ্রি হলে প্রতিফলন কোণও হবে 50 ডিগ্রি। আকাশের রামধনু আসলে সূর্যের সাদা আলো প্রতিফলনের, বিচ্ছরণের, প্রতিসরণের না প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র। তো আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো বিচ্ছরণের প্রাকৃতিক ঘটনা মাত্র। আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো কাঁচ, ঘষা কাঠ না জল। তো আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে ঘষা কাঁচ। এরপর চুম্বক দৈর্ঘ্য, চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ? 8.6, 0.68, 0.86, 6.8। উত্তর হবে 0.86। কোনটি নিয়মিত প্রতিফলন? সিনেমার পর্দার উপর প্রতিফলন, ঘরের দেওয়ালের উপর প্রতিফলন, আয়নার উপর প্রতিফলন, গাছপালার উপর প্রতিফলন। তো আয়নার উপর প্রতিফলন এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, গ্যাসোলিন, কাঠ না ডিজেল। উত্তর লিখবে কাঠ, এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। এরপর দেখো মেরুজ্যোতির কারণ হচ্ছে পৃথিবীর পরিবেশের দূষণ, পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, পৃথিবী একটা বিরাট চুম্বক, তার প্রভাব। সঠিক উত্তর হবে এখানে পৃথিবী একটা বিরাট চুম্বক, তার প্রভাব, এটা হচ্ছে মেরুজ্যোতির কারণ। তাপমাত্রা বাড়লে ব্যাপন ঘটে, ধীরে তাড়াতাড়ি না পূর্বের মতো। তো তাপমাত্রা বাড়লে ব্যাপন তাড়াতাড়ি ঘটে। নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? সৌরশক্তি, মাটির নিচের তাপশক্তি, জৈব শক্তি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। তো জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি এটা কিন্তু পরিবেশ বান্ধব শক্তি নয়, ঠিক আছে। তারপরে দেখো কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব, কক্ষ, পর্বমধ্য না বিটব। উত্তর হবে পর্ব। পর্ব বা নোড দেখা যায় কাণ্ডে, মূলে না বীজে। পর্ব বা নোড দেখা যায় কাণ্ডে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ট্যাংস্টেন, তামা, লোহা না নাইক্রোম দিয়ে। এটা উত্তর হবে ট্যাংস্টেন দিয়ে। 2 নম্বর থেকে সংক্ষিপ্ত উত্তর দাও। 10টি লিখতে হবে প্রশ্নের উত্তর। 1 × 10 = 10। নাম্বার এতে আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখুন। তো জলের তলায় রাখা কয়েন বলতে কি টাকার যে কয়েন হয়, ঠিক আছে, সেই কয়েন কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয়। মূলের কোন অংশ মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে? তো মূলের যে মূলরোম, ঠিক আছে, সেই মূলরোম মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ পদার্থ শোষণ করে। একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ভরলে বা ডোবালে আর কি, ঠিক আছে, কী হবে, ওই দণ্ড চুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে। এটা ঠিক না ভুল? এটা ভুল হবে, সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকাবে না। তারপরে দেখো পুংদণ্ডের মাথায় অবস্থিত স্থূল অংশটির নাম। উত্তর হবে পরাগরেণু। বর্ণালীর 7টি রঙের নাম লেখো। তো বর্ণালীর 7টি রঙের নাম হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলো। তারপর হচ্ছে আমের কোন অংশ রসালো ও শ্বাসযুক্ত যা আমরা খেয়ে থাকি? তো আমের মধ্যস্থক রসালো ও শ্বাসযুক্ত যা আমরা খেয়ে থাকি। ওআরএস এর পুরো কথাটি লেখো। ওআরএস এর পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। নাম্বার 8 সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো সোলার মোবাইল চার্জারে সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম লেখো। তো দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন একটি মাছের নাম হচ্ছে ইলেকট্রিক ইল। তারপরে দেখো খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। তো উত্তর লিখবে পাথরকুচি। সৌরকোষের 2টি ব্যবহার লেখো। সৌর ক্যালকুলেটর এবং সৌর কুকারে সৌরকোষ ব্যবহার করা হয়। তড়িৎ চুম্বকের 2টি ব্যবহার লেখো। কলিং বেল ও মাইক্রোফোনে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এলইডি এর পুরো কথাটি লেখো। এলইডি এর পুরো কথাটি হলো লাইট এমিটিং ডায়োড।
এরপর হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের উত্তর 2 × 2 = 4। বীজের বিভিন্ন অংশগুলির নাম লেখো। একটি বীজে 3টে অংশ থাকে, বীজোত্বক, এন্ডোস্পার্ম আর হচ্ছে ভ্রূণ। এরপর হচ্ছে যৌগিক পত্র কাকে বলে, উদাহরণ দাও। তো পাতার ফলক যদি গভীরভাবে খণ্ডিত হয়ে মধ্যশিরাকে স্পর্শ করে আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হয় তাদের যৌগিক পত্র বলে, যেমন হচ্ছে তেঁতুল পাতা, নিম পাতা, এগুলো। তারপর হচ্ছে অঙ্কুরোদ্গমের শর্তগুলি কী কী। অঙ্কুরোদ্গমের শর্ত হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে জল। অঙ্কুরোদ্গমের জন্য জল একটি প্রয়োজনীয় বাহ্যিক শর্ত। 2 নম্বর বায়ুর অক্সিজেন। অক্সিজেন ছাড়া অঙ্কুরোদ্গম হয় না। 3 নম্বর তাপমাত্রা। বীজের অঙ্কুরোদ্গমের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা বা উষ্ণতার প্রয়োজন। নাম্বার ডি হচ্ছে অর্ধভেদ্য পর্দা কি, যে পর্দা দিয়ে কেবল দ্রবণীয় দ্রাবক অণু চলাচল করতে পারে কিন্তু দ্রাব্য অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধভেদ্য পর্দা বলে, যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভিতর পর্দা, মাছের পটকার পর্দা ইত্যাদি। 4 নম্বর থেকে 3-4টি বাক্য উত্তর লিখতে হবে। এখানে 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 নম্বর মানে 3 8 24 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে কীভাবে বোঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে। একটি চুম্বকের সমান 5টি টুকরো করা হলে মোট কটি মেরু তৈরি হবে। কোনো চুম্বকে বাধাহীনভাবে ঝুলিয়ে রাখা হলে সেটি সর্বদা উত্তর দক্ষিণে মুখ করে ঝুলে থাকে। চুম্বকের এই ধর্মকে দিক নির্দেশক ধর্ম বলা হয়। এ থেকে প্রমাণ হয় যে চুম্বকের দিক দর্শন ধর্ম আছে। একটি চুম্বককে 5টি টুকরো করলে মোট 10টি মেরু উৎপন্ন হবে। চুম্বক আবেশ কি, তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লিখুন। কোনো চৌম্বক পদার্থকে কোনো শক্তিশালী চুম্বকের নিকটে আনলে ওই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় বা অন্য কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, এই ঘটনাকে চৌম্বক আবেশ বলে। তড়িৎ চুম্বকের ব্যবহার। কারখানায় খুব ভারী লোহার বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয়। এরপর দেখো নাম্বার সিতে আলোর প্রতিফলন বলতে কী বোঝো। সমতল দর্পণ বা আয়নায় কোনো বস্তুর দৈর্ঘ্য কি প্রতিবিম্বের দৈর্ঘ্যের চেয়ে বড় হয়। তো এখানে দেখো উত্তর লিখছে আলোর প্রতিফলন কি না, আলো কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধা পেলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে কিছু পরিমাণ আলোক রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। সমতল দর্পণ বা আয়নায় গঠিত প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হয়। এরপর নাম্বার ডিতে তড়িতের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের 2টি করে উদাহরণ দাও। তোমার জানা একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো তড়িতের সুপরিবাহী পদার্থ লোহা ও তামা। তড়িতের কুপরিবাহী পদার্থ হচ্ছে কাঠ ও প্লাস্টিক, ঠিক আছে। আর এই লোহা তামা এগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী পদার্থ। তারপর বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন। 1 নম্বর হচ্ছে কয়লা এবং পেট্রোলিয়াম পোড়ানোর ফলে প্রচুর দূষণকারী পদার্থ উৎপন্ন হয়, যার ফলে বায়ু দূষণ হয়। 2 নম্বর হচ্ছে জীবাশ্ম জ্বালানি কার্বন, নাইট্রোজেন, সালফার ইত্যাদির অক্সাইড নির্গত করে, যা অ্যাসিড বৃষ্টির কারণ হয়, যা মাটির উর্বরতা এবং পানীয় জলকে প্রভাবিত করে। নাম্বার 3 জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস উৎপন্ন হয়, যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। তো পুকুরের বা নদীর মাছ লঘু মূত্র ত্যাগ করে, ফলে দেহের অতিরিক্ত জল বেরিয়ে যায়। ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে। এরপর দেখো অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেয়ালের যেখানে আলো পড়ে ওই আলোক পথে স্বচ্ছ প্লাস্টিকের এক বোতল জল রাখলে দেয়ালের অন্য জায়গায় আলো পড়ে। এরকম কেন হয় তা বুঝিয়ে লেখো। আলোক রশ্মি কোনো মাধ্যম দিয়ে যেতে যেতে যদি অন্য কোনো আলাদা মাধ্যমে প্রবেশ করে, তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এই প্রতিসরণের ফলেই টর্চের আলো দেওয়ালের অন্য জায়গায় গিয়ে পড়ে। পরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে। তো স্বপরাগযোগ কি না, কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলেরই গর্ভকেশরের গর্ভমুণ্ডে বা ওই উদ্ভিদের অন্য কোনো ফুলের গর্ভকেশরের গর্ভমুণ্ডে গিয়ে পড়লে যে পরাগযোগ হয় তাকে স্বপরাগযোগ বলে। আর ইতর পরাগযোগ কি না, কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগ একই প্রজাতির অন্য কোনো গাছে উৎপন্ন ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে ইতর পরাগযোগ বলে। এরপর দেখো বীজ কয় প্রকার ও কী কী। তো বীজ হচ্ছে 3 প্রকার, একবীজপত্রী, দ্বিবীজপত্রী আর হচ্ছে বহুবীজপত্রী বীজ। একবীজপত্রী বীজ কি, বীজে একটি বীজপত্র থাকলে তাকে একবীজপত্রী বীজ বলে, যেমন ধান, ভুট্টা এগুলো।
আর দ্বিবীজপত্রী হচ্ছে বীজে দুটি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে মটর, ছোলা, কুমড়ো এগুলো। বহুবীজপত্রী হচ্ছে যে বীজে দুইয়ের বেশি বীজপত্র থাকলে তাকে বহুবীজপত্রী বীজ বলে, যেমন হচ্ছে পাইন গাছ। তো এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে, প্রথমে তোমাদের পেমেন্ট করতে হবে, তারপর পিডিএফগুলো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এবং অ্যাপের মধ্যে কিছু ফ্রি কোর্সও রয়েছে, সেগুলো তোমরা সেখান থেকে দেখতে পারো। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।